গাড়ির প্রতি আবার আমার খুব একটা আগ্রহ ছিল। আমার আব্বা তখন 3টা বাস আমার নিয়ে দিল। একটা ইয়ার বাস নাম দিলাম, একটা মেক্সিকো, একটা মেনিলা। মা যদি বলে যে এই কাজটা তোমার ভালো হবে না, করবো না, আমি এটা করতাম না। আমার একটা ভাই হানিফ কোনোদিন রাজনীতি করে না, রাজনীতির কোনো সম্পৃক্ত ছিল না, সে ব্যবসা করতো। তাকে 21শে আগস্ট 3য় চার্জশিটে মনে হয় তার নামটা করে। গত 17 বছরে তো মানে 17 বছরে 17 মাসও ব্যবসায় থাকতে পারিনি। তারেক সাহেবের বক্তব্যের পরে অনেক আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা বলছে যে না, এখন একটা নেতা আসছে, মানে প্রকৃতপক্ষে যে জননেতা, যে লিডারশিপ, তার মধ্যে আছে। প্রতিটি জীবনেই গল্প থাকে। যাপিত জীবনের আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া আর হাসি কান্নাগুলোই হয়ে যায় গল্প। সব গল্পেই ভিন্নতা থাকে, থাকে বৈচিত্র্য। তবে কিছু গল্পে থাকে শূন্য থেকে শেখরে ওঠার অনুপ্রেরণা। তবে এমন গল্প সবার থাকে না, যাদের থাকে তারা সংখ্যায় অতি অল্প। আর সেই অতি অল্প সংখ্যার একজনকে নিয়েই সাজিয়েছি আজকে আমার গল্প। আজকে আমার গল্পের গল্পকারে রয়েছে বহুমাত্রিক পরিচিতি। তিনি একজন সন্তান, তিনি একজন পিতা, তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন ব্যবসায়িক সংগঠক, তিনি একজন রাজনৈতিক, তিনি একজন সাবেক জনপ্রতিনিধি, যিনি মানব কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন অবিরত। তিনি জনাব আলহাজ কফিল উদ্দিন। জনাব আলহাজ কফিল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার গল্প অনুষ্ঠানে, এবং পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দিয়েছেন। তা আমাদের প্রথম প্রশ্ন থাকবে, আপনার শৈশবের গল্পগুলো কেমন ছিল? ছোটবেলার সময়গুলো, ভাই বোন, বন্ধু, পরিবার। তো প্রথমে আমি চেষ্টা টিভিকে ধন্যবাদ জানাই, এবং এই দর্শক কিন্তু যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। তবে শৈশব জীবনটা তো শৈশবই। শৈশব জীবনটা যখন আমরা পার হয়ে আসছি, তখন আমাদের মনে হচ্ছে যে আবার আমরা শৈশবে ফিরে যাই। শৈশবের কোনো বিকল্প নেই। যে দিনটা চলে যাবে সে দিনটা কিন্তু আর আসে না। শৈশব জীবনে অনেক ইতিহাস আছে। স্কুলে লেখাপড়া করতাম, নদীতে ঝাঁপাইতাম, এই মিরপুর ব্রিজটা আছে আমাদের, এখান থেকে আমরা লাফ দিতাম, কত খেলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। ওই ওই জীবনটা তো আলাদা এক। ওই জীবনটা পার হয়ে আসলে সবাই, এটা আমি না, সবাই এটা বলে যে আবার যদি ওই জীবনে ফিরে যেতে পারতাম, আবার যদি একবার শৈশব যেতে পারতাম, সোনালী অনেক শৈশব। সোনার সৈকতে আরো অনেক ভালো। কত সাল ছিল সেটা? আমি তো লিবারেশনের পর থেকে আমার শৈশবটা, মানে আমি মেচুরিটি বলা চলে। আচ্ছা। যদিও আমার বয়স কম ছিল, আমি অনেক কিছু বুঝতে পারতাম। আমি লিবারেশনের সময় হয়তো আমার 8 বা 9 বছর বয়স ছিল। তখনই কিন্তু আমি মুক্তিযুদ্ধ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিলাম। 8 বছর বয়সে? হ্যাঁ, 9 থেকে 9 বছর 8 থেকে ছিল। 9 বছর। 8 বছরই আমার বলা হয়, তখন আমার মনে হয় 8 বছরই ছিল। তো যদিও মুক্তিযুদ্ধ যেতে পারি নাই, তবে মুক্তিযুদ্ধে অনেক সহযোগিতা করছি, কিন্তু ওইখানে অংশগ্রহণ করার প্রচন্ড আগ্রহ আপনার আগ্রহ ছিল, কিন্তু বয়সের কারণে হয়তো যেতে পারি নাই। তবে আমার বাড়িটা যেখানে, এই মিরপুর ব্রিজের সাথে আমিন বাজার, বুঝলা, হিজলা গ্রাম। আমরা প্রত্যেকটা রাত্রে আমরা দেখেছি যে ইপিআরদের আইনা যখন ব্রিজে গুলি করে ফায়ার করা মেরে নদীতে ফালাইতো, তুরাগ নদীতে। সব আমরা চার্জে দেখতাম। তখনই একটা মানে পাকিস্তানের প্রতি, বড় বড় জাতির প্রতি আমাদের একটা ঘৃণা আছে, এবং এটার বিপক্ষে আমরা অনেক চিন্তা ভাবনা করছি যে এর বিপক্ষে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। তো এই জন্য মুক্তিযুদ্ধে যাওয়ার খুব ইচ্ছা ছিল। যুদ্ধেও যেতে পারি নাই, তো মুক্তিযুদ্ধের কাজ সব এখান থেকে অনেকটাই করেছি। আমি বলতে পারি শৈশবের সৌন্দর্যতার সাথে হুম, আপনার পাকিস্তানি বর্বরতার একটা 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 তিক্ত অভিজ্ঞতা অবস্থা আছে, আছে। যা তাদের প্রতি না, এটা আপনার। তো অভিজ্ঞতা হয়েছে এই কারণে বেশি যে ব্রিজের উপর ছিল
ওই গাবতলী এই পার বর্তমানে যেটা ঢাকা ঢাকা ওই পারে হলো বিহারের কন্ট্রোল ছিল, আর এই পারে ছিল আমাদের কন্ট্রোল। ব্রিজটা এই পারে ওরা কোনো সময় আইসা কিছু করতে পারে না। হ্যাঁ, এই জন্য আমাদের এই সম্বন্ধে অভিজ্ঞতা একটু বেশি ছিল। পরে যখন আসলাম স্বাধীন হইলে দেশ, স্বাধীনতা তো আমরা দেখছি প্রথম দিন, স্বাধীনতার দিনে প্রথম দিনে আমি গাবতলী এখন যে টার্মিনালটা 8টা 9টার দিকে ওখানে আমি উপস্থিত, সকাল 9 উপস্থিত। এই ইন্ডিয়ার সোলজার মুক্তিবাহিনীর সাথে আমাদের এলাকার অনেক লোক থেকে রাইফেল দিয়ে গোলাগুলি করতেছে, ফুরে দিয়ে আনন্দ উৎসব করতেছে তাদের সাথে। তখনই বাংলা জাতির স্বাধীনতাটা আপনি স্বাধীনতা খুব ভালো উপভোগ করেছেন। মানে স্বাধীনতাটা যে ভোগ করেছি আমার খুবই ভালো হচ্ছে। আমি আর আমার এক মামা আছে মঞ্জু, সমবয়সী, দুজনে বৈলাপুরের উপর দিয়ে খুলনা থেকে হাইটা বৈলাপুরের উপর দিয়ে হাইটা ওখানে গেছি। এত দীর্ঘ রাস্তা? হ্যাঁ, এই দীর্ঘ রাস্তা। তখন তো আর্মিরা এখানে ছিল, ইন্ডিয়ার সোলজার ছিল। তখন ওই ওখানে গিয়ে আমরা সব দেখলাম। ওখান থেকে আমরা সন্ধ্যায় ব্যাক করলাম আবার এই চাকুলিয়াতে আবার সন্ধ্যায় চলে গেলাম। শৈশবটা ভালোই ছিল। স্কুল কোনটা ছিল? মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল ওখানে আমি করছি। স্কুলে কিভাবে যেতেন? পায়ে হেঁটে নিশ্চয়? স্কুলে পায়ে হেঁটে হিজলাগ্রাম থেকে মিরপুর সিদ্ধান্ত স্কুলের দূরত্ব আমরা এখান থেকে স্বাধীনতার পরে আমরা চলে গেলাম পর্ব সিনেমা হলের পিছনে আছে আমাদের বাড়ি আছে কোটবাড়ি এলাকা। কোটবাড়ি আমাদের বাড়ি আছে। পাকিস্তানে আমরা ওখানে থাকতাম। স্বাধীনতার এই যুদ্ধের সময় আমরা আমার দাদার বাড়ি চলে আসি আমিনবাজার হিজলা। হিজলার থেকে স্বাধীনতার পরে আবার চলে যাই ওখানে। ওখান থেকে হাইটে গেলাম প্রথম কিছুদিন। এই হিজলাতে স্কুলে গেছি, এখান থেকে ইসারাবাস গেছি, ইসারাবাস থেকে গেছি মেয়ারটাকের উপর দিয়ে বড় বাজার থেকে হাইটে গেছি। দুইবার নদী পার হতে? দুইবার নদী পার। হিজলা থেকে মানে এটা বেশি দিন না, বছরখানেক যা লাগছে। আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা আবার ওখানে বড় বাজার থাকতো, দাঁড়ায় থাকতো আমাকে নিয়ে একসাথে। যে কোটবাড়িতে বাগবাড়ি থেকে তো যারা ছিল ভালোই লাগতো। তারপরে তো 1 বছর পরে তো আবার কোটবাড়ি চলে গেলাম। চলে যাওয়ার পরে আর ওখান থেকে তো আমাদের স্কুলে একটা কি ছিল, স্কুল ক্লাস ছিল 11টার সময়। আমরা শুরু হইতো 11টায়। কিন্তু তখন আমরা মাঝে মাঝে দেখতাম প্রচন্ড রোদ থাকতো। আচ্ছা, এই প্রচন্ড রোদের মধ্যে বই হাতে বই তো তখন বাংলা, অঙ্ক, ইংরেজি 3টা খাতা ছিল, বই ছিল অনেক। এই বই নিয়ে যাওয়াটা আমাদের মানে অনেক মানে ওই বয়সে কষ্ট হতো, কিন্তু আমরা বুঝতে পারতাম না। এখন বুঝি যে এখনকার ছেলে মেয়ে বইয়ের ব্যাগটাও একটা কাজের বুয়া বা বাবা মা তারা নিয়ে যায়। তখন আমরা এই রোদের মধ্যে ওই স্কুলে যেতে হবে। 10টার সময় রোদটা তো পড়ার রোদটা, ওখানে 11টার সময় ক্লাস শুরু হতো। এত দূর হাইটে গেতাম, হাইটে আসতাম। দেখা গেছে যে ক্লাস করে আসতাম, আসার পরে আবার বিকালে ওই সিদ্ধার্থ হাই স্কুলে ওই মাঠে ফুটবল খেলতে যেতাম। স্কুলের পরে বাসায় এসে আবার এই যে হাঁটাহাঁটি, এই যে বন্ধু বান্ধবের সাথে দৌড়াদৌড়ি, এটা কিন্তু এখন আর নাই। এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন কম্পিউটারে আর ল্যাপটপে বসে থাকে ছেলেমেয়েরা। কিন্তু এই জন্য আজকে আমার মনে হয় আজকের ছেলে মেয়েদের এই অবস্থা। যদি আগের অবস্থা থাকতো তাহলে অনেক ডান পিটে থাকতো ছেলে। ওই শৈশবটা সবার দরকার ছিল, ওই শৈশবটা দরকার ছিল। এবং এখনো আমি মনে করি যে ওই শৈশবে এই এখনকার ছেলে মেয়ে ফিরে যাওয়া উচিত। আমাদের ওই শৈশবের কথা শুনে, ওই শৈশবের তো অনেক অনেক প্রত্যেক বাপ মা এটা ইতিহাস বলে, তাদের কাছে শুনে তাদেরকে ওই জায়গায় যাওয়া উচিত। বাবা মার শৈশবের সাথে এখন সন্তানদের শৈশবের কোনো মিল নাই, কোনো মিল নাই। এখন আপনার পরিবারে যুক্ত আসে, আপনার বাবা মা, আপনাদের ভাই বোনদের মধ্যে আমরা যতটুকু জানি আপনার 2 ভাই 1 বোন। 2 ভাই 2 বোন। আচ্ছা, আপনাদের ওনাদের 4 সন্তানের মধ্যে ছোটবেলায় কিছু থাকে না সন্তান ছোটবেলা থেকে খুব বড় ভদ্র থাকে, বাবা মার কথা শুনে, কিছু থাকে ডান পিঠে একটু চঞ্চল। আপনাদের ভাই বোনদের মধ্যে কে কেমন ছিল? আমরা 2 ভাই ছিলাম। 2 বছর পরে ছোট 2টা বোন পরে আসছে। আমরা 2 ভাইয়ের মধ্যে খুব আমরা মিল ছিলাম আর কি। আমরা পিঠাপিঠি ভাই তো, খেলাধুলা যে কোনো কাজ করতাম দুজনে একসাথে করতাম। তবে এই তখন তো মা বাপ কাকে বেশি আদর করতো এটা বুঝতাম না। তখন ব্যবসা বাণিজ্য আসি তখন বুঝতাম যে আব্বা আদর করতো ছোট ভাইটাকে বেশি। ওটা ছিল। আর আপনার ছোট ভাই জনাব হানিফ সাহেব, হ্যাঁ হানিফ, যার নামে আপনাদের প্রতিষ্ঠান। ওই হানিফকে আব্বা একটু বেশি আদর করতো। হ্যাঁ, আব্বার সাথে আবার আমার সাথে কথাবার্তা খুব কম হতো। আপনার বাবার সাথে মানে তার সামনে খুব কম গেতাম। আমার যদি কোনো কথাবার্তা বা ব্যবসা বাণিজ্যের কথা থাকতো আমি আম্মার সাথে বলে আব্বার সাথে সে বলতো। তার সাথে আমি কথা খুব কম, পরিজন ছাড়া কোনো কথা বলতাম না। হানিফ আবার তার সাথে খুব ফ্রি ছিল,
সবসময় তার সাথে গলা ধরে থাকতো, ই করতো, আব্বার সাথে ই করতো। আমি আবার আব্বার সাথে চুপ দিয়েছিলাম না। আপনার সাথে মায়ের কন্ট্যাক্টটা মায়ের বেশি ছিল। কষ্টটা বেশি। আমার কোনো কিছু হইলে আমি মাকে বলতাম, মা এটা এই কাজটা করবো, আজকে এই গাড়ি কিনবো, আজকে অমুক জায়গায় যাবো। মা আবার আব্বা কাছে পারমিশন নিয়ে এটা মানে করা হতো। এটা মাধ্যম হিসেবে কাজ করতো মাধ্যম আপনার মা। মাধ্যম হচ্ছে মাকে সবকিছু আমি মার সাথে শেয়ার করতাম। আব্বা আবার কাজ ব্যস্ত থাকতো বেশি, তার সাথে আমার দেখা সাক্ষাৎ বা কম হইতো। আবার হানিফের সাথে সবসময় থাকতো। হ্যাঁ, আর আমার সাথে মার সাথে খুব বেশি সম্পর্ক ছিল। দুই ভাই মাকে আমরা ই করি, কিন্তু এই আলোচনাটা আমি মার সাথে খুব বেশি করতাম, মানে যে কোনো ব্যাপারে বন্ডিংটা আপনার মায়ের সাথে মায়ের সাথে একটু বেশি বেশি তুলনামূলক বেশি। অনেক বেশি, অনেক। এটা বলা শেষ করা যায় না মার সাথে যে ছিল। তো এবং মামা আমার এলাকার আত্মীয়স্বজনরা জানে যে আমার মা যদি বলে যে এটা করো, এটা আমি করবো। যদি বলে ভালো কাজ যদি একটা হয়, মা যদি বলে যে এই কাজটা তোমার ভালো হবে না, করবো না, হয়তো মহিলা মানুষ তো বুঝতো না, বুঝতো না, আমি এটা করতাম না। মানে এটা আপনি জানতেন যে মা এটা জানে না, তারপর না বলছে হ্যাঁ, এটা ভালো হবে, তবু আপনি করতেন না। করতাম না, করতাম না। পরিবার তো ছোটবেলা থেকে আপনারা ব্যবসা দেখেছেন। ব্যবসাটা হইলো কি, এই ব্যবসাটা আমি আমার যখন 4 বছর বয়স, জি। তখনই আমি দেখছি আমাদের গাড়ি ট্রান্সপোর্ট ব্যবসা। তখন তো বাস ছিল না, ট্রাক ছিল। তখন মিরপুরে এই যে এখন যে টার্মিনাল, এটাতে গাড়িখানা বলতো। জি। এই গাড়িখানা আমার ট্রাক দেখতাম আমি। জি। ওই মাঝে মাঝে ট্রাক দেখতে গেলাম আমি। এ, তখন তখন তো ব্যবসাটা তখন তখন শুরু তো করেছিল আপনার আব্বা। আব্বা আমার, তখন আমার জন্ম হয়নি। জি। আমার জন্ম হয়নি, আমি যা 4 বছর বয়সে ট্রাক দেখলাম। তারপরে বাস আসলো, আমাদের গাড়ি চলতো তখন আমিনবাজার থেকে নয়াহাট পর্যন্ত বাস চলতো। এই ব্রিজ দুটোটা ভাঙা ছিল। আচ্ছা। তখন মাঝে মাঝে এই ছোটবেলায় গাড়িতে ঘুরতে যেতাম। হ্যাঁ, ট্রাকে করে। না বাস। পরে বাসে আর কি। তারপরে আমার নানার ছিল গাড়ি। হ্যাঁ, নানারও ছিল যখন ইয়া, এখন যে কোটবাড়ি বলে, জি। কোটবাড়ি থেকে এই চাংখার আপনার চকবাজার, চকবাজার। চকবাজার যেটা ছিল ওটা বাস স্ট্যান্ড ছিল। আচ্ছা। তখন আমার নানার বাস চলতো ওখানে। নানার বাস ওখানে ছিল একটা নূরে মদিনা, তখন তো নূরে পাকিস্তানের নাম ছিল। আচ্ছা। নূরে পাকিস্তান, নূরে ৭১-এর মদিনা। আগে। হ্যাঁ, স্বাধীনতা আগে। তখন এই যে ঘুরতাম করতাম আর কি। গাড়ির প্রতি আবার আমার খুব একটা আগ্রহ ছিল। ছোটবেলা স্কুল থেকে। জীবনতেই গাড়ি চালানো, শিখানো, গাড়ি দেখানো, বা গাড়ি দেখতে গেতাম। আমাদের যেমন নতুন গাড়ি কিনতো, তখন দেখতাম যে নিজে একা একা কিছু চিন্তা করতাম গাড়ির যে প্রতি। গাড়িটা এটা আমি এখন করবো, আমি এটার মধ্যে আসবো, এই ধরনের চিন্তাটা ছিল একটু বেশি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে হানিফ এন্টারপ্রাইজের সূচনার ক্ষেত্রে আপনার ওই ছোটবেলার যে আগ্রহ বা কৌতূহল সেটার একটা বড় ভূমিকা আছে? না, হানিফের ঠিক না, মানে গাড়ির প্রতি, গাড়ির প্রতি। ঘড়ির প্রতি আমার খুব ছোটবেলা থেকে। আমি যখন ওই এখানে আমাদের একটা মেলা আছে, গৈদার মেলা বলে। জি। গৈদার ট্র্যাক, গৈদার মেলা। ওই গৈদার মেলা গিয়ে মানুষ অনেকে অনেক কিছু কিনতো। আমি শুধু ওখানে গাড়ি কিনতাম, খেলনা গাড়ি। খেলনা গাড়ি। অনেক একশো এক গাড়ি কিনতাম। গাড়ির প্রতি আমার খুব মানে ছিল আর কি, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি খুব আগ্রহ ছিল আর কি। মানে আমি জানি না যে কিভাবে কিভাবে আজকে এই পর্যায়ে আসলাম, একটা আল্লাহ তালা সৃষ্টি করতে আমার কিভাবে নিয়ে আসলো। তাহলে আমরা একটু হানিফ এন্টারপ্রাইজের শুরু গল্পটা শুনবো, চাইবো, শুনতে চাইবো। আমি যখন ট্রান্সপোর্ট ব্যবসা আসলাম, তখন বাস করছিল না, আমাদের ট্রাকের ব্যবসা ছিল। আর যে বাস ছিল ওটা আড়িচাতে চলতো। আমার আব্বা তখন 3টা বাস আমার নিয়ে দিল। একটা ইয়ার বাস নাম দিলাম, একটা মেক্সিকো, একটা মেনিলা। তৎকালীন সময় লোকাল বাস সাইডে গ্যালাস দিয়া, উপরে সিলিংয়ে ফরমিকা দেয়া, আর গাড়ির মধ্যে ক্যাসেট দেয়া। মানে মিউজিক সিস্টেম। আমি সেরকম গাড়ির মধ্যে ক্যাসেট লাগা দিলাম। তখন তো লোকাল গাড়িতে কোনো ক্যাসেটের এর সিস্টেম আগে ছিল কি না। কোনো বাসে ছিল না এরকম? না না না, লোকাল বাসে ছিল না, কোথায় থাকতে পারে। এই গাড়িতে শুরু করলাম। এই 3টা গাড়ি দেয়া আড়িচাতে, মানে বহু প্রফিট হয়েছে আমাদের। তখন গাড়ির দাম ছিল 2 লাখ নয়, বডি লাগতো 1 লাখ, 3 লাখ। 3 লাখ টাকা উঠতে 1 বছর লাগে না। আচ্ছা। এরকম। আর আমার একটা জিনিস কি, আমি যে ব্যবসাটাই হাত দিছি, প্রথমে আমি ওই ব্যবসা নিজে আগে শিখছি। আমি নিজে গাড়ি চালাতে জানি। মাঝে মাঝে যখন আড়িচাতে ড্রাইভার না যেতে যেত, আমি নিজে গাড়ি চালা যেতাম। আর ড্রাইভাররা যারা আমার গাড়ি চালাইতো, তখন ওরা আমাকে অনেক সহযোগিতা করছে। মানে ওদের সাথে আমার একটা বন্ধুত্ব ভাব ছিল, এখনো আছে। মানে আপনাকে মানে এমপ্লয় হিসেবে দেখতেন না? এমপ্লয়ার হিসাবে না, ওরা এই এলাকার লোকাল ড্রাইভার তো বেশি, তো ওরাও আমার খুব মানে স্নেহ করতো বা ইজ্জত করতো। আমি ওদেরকে নিয়ে রাত্রে গাড়ি চালানো শেষ হইলে
যার বেশি একটু ক্যাশ বেশি আমদানি বেশি, তো ওদেরকে নিয়ে চাইনিজ খেতে যেতাম বা কাবাব খেতে যেতাম, আমাদের প্রাইভেটদের নিয়ে ঢাকাতে গিয়ে শার্ট কিনে দিতাম। এই যে ওদের সাথে একটা সম্পর্ক এতে করে আমার তারাও কিছুটা উৎসাহিত হইতো। অবশ্যই তো, হয়তো তারা ছাড়া আর সবাই তো এলাকার বন্ধু বান্ধব ওরকম। হয়তো আমি আমি আজকে মালিক হয়েছি, ওরা তো ওরা শ্রমিক হয়েছে, কিন্তু এলাকার লোকই বেশি। তখন তো বাইরের ড্রাইভারটার খুব কম তারাও ছিল। তাদের কাজের প্রতি হুম। আন্তরিক ছিল। অনেক আন্তরিক ছিল, অনেক এরকম ছিল। আচ্ছা, যেহেতু আপনি বললেন প্রথমে মিউজিক সিস্টেম ছিল না লোকাল বাসে, আপনারা সেটা অ্যাড করেছেন, তো যাত্রী সেবার মান নিয়ে আপনার শুরু থেকে সচেতন। আমি দেখছি, যখন গুলিস্তানে লোকাল স্ট্যান্ডে গাড়িটা লাগাইতাম, জি ওই ক্যাসেটে ছেড়ে দিলে ওই 2 আর 5 মিনিটে গাড়িটা বের হতো, জি। গাড়ি বের হতো। আর তখন তো ক্যাসেটের ওই গাড়ির ভিতরে ক্যাসেট থাকবো, যাত্রীরা লোকাল যাত্রীরা তো পাবে আইডিয়াটা খুবই নতুন। খবর হতো। আরো পরে আস্তে আস্তে অনেক আর কি লাগাইছে দেখা দেখি। আমি এটা লোকাল গাড়িতে করেছিলাম ওই কোচের সিস্টেম দেখে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তৎকালীন সময় তখনই একটা সিটের দাম 10,000 টাকা নিয়েছিল, আমার মনে আছে। একটা সিটের দাম 10,000 টাকা নিয়েছিল, জ্যাক সিস্টেম। দশ মানে হাজার টাকাতে 10,000 মিউজিক টাকা সিস্টেম। তখন লাগছে। কিন্তু যখন গাড়ির ড্রাইভার চালাইতো, প্যাসেঞ্জার তারা খুব মানে আনন্দ ভোগ করতো। যাক, ওইটা প্যাসেঞ্জারের, লোকাল প্যাসেঞ্জার তো এটা যতটুকু পারছি আমরা ততটুকু করেছি। কোচ জীবনে যখন কোচে আসলাম, তখন তো একটা সিস্টেম আসলো যে কোচের কে কত ভালো করতে পারে, করতে হবে। কোন পরিমাণ কত। প্রতিযোগিতাটা তখন অনেক বেশি ছিল। হ্যাঁ, তবে একটা কথা সবসময় বলতে হবে, যে যাই বলুক, পরিবহন ব্যবস্থা হয়তো আমি আজকে এত গাড়ি আমার আন্ডারে আছে, আমি চালাচ্ছি, আমার চেয়ে আরো অনেক অনেক আছে। যেমন এখানে এই সামুল এন্টারপ্রাইজের মালিক সামুল সাহেব, জি সামুল সাহেব এই কোচ আনতো, নিজে চালাইতো না, কিন্তু ভাড়া দিত। জিএম সিরাজ এমপি বগুড়ার, হ্যাঁ, ওনার গাড়ি দেখার জন্য আমি ভোরবেলা রাস্তায় দাঁড়া থাকতাম, শুধু দেখার জন্য। দেখার জন্য। হ্যাঁ, ওনার গাড়ি আসবে, এসআর পরিবহন গাড়ি আসবে। এসআর পরিবহনে তখন সামুলের গাড়ি ভাড়া চলতো। এই আমাদের এখানে আমার মামা হয় সামুলের সাহেব, তার গাড়ি ভাড়া চলতো। হ্যাঁ, ওখানে আলমাস কয়া লালে কয়া তারা গাড়ি চালাইতো, সব ওরা দেখার জন্য যেতাম, ব্রিজের ওখানে দাঁড়া থাকতাম, কি সুন্দর গাড়ি আসতেছে। মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি কি এই নাইট ক্রস করে বানাইতে পারবো। এবং কত ওয়ার্কশপে যে আমি গেছি গাড়ি দেখার জন্য, তখন তো আমার নাইট ক্রস নেই, আরিচা গাড়ি চলে। তে অনেক মানে ঘোরাঘুরি করছি, অনেক মানে আগ্রহ ছিল আগের থেকে আর কি। এই হিসেবে আজকে এখানে আসা আর কি। আচ্ছা, আপনি বললেন যে শুরু থেকে আপনার এলাকার স্থানীয় লোক যদি আপনার প্রতিষ্ঠানে কাজ করেছে, তাদের কর্মসংস্থান হয়েছে, তো এখন স্থানীয় কর্মী সংখ্যা কতজন হতে পারে? আমাদের এখানে স্থানীয়, আমি একবার এই চেয়ারম্যান ইলেকশনে, জি মানে আমার চাচাতো ভাই, তার জন্য আর কি মাঠে নামছিলাম। জি। তখন যে বাসায় যাই, যে ভোটের কথা বলি, আর বলি এই তোমরা কি করো, বলে স্যার তো আপনার হয়ে চাকরি করে। আচ্ছা, মানে প্রায় বাসায় দিয়ে আমার হয়ে চাকরি করে, অর্থাৎ আমি জানি না, এত এত চিনি না। মানে মাঠ পর্যায়ের মাঠ ব্যাপারটা পর্যায়ে আপনার এত মানে এত শত শত মানুষ তো চিনি না, এত যারা বাইরে বসেছে তাদেরকে আমি চিনি। তো কর্মকর্তা পর্যায়ে যারা অনেক তারা। অনেকই একসময় অনেকে বলতো যে আমি যার কাউন্টাতে মনে হয় ম্যাক্সিমাম স্টাফ আমার এখানে বেশি। হুম, আমি তো স্টাফ বলবো না, এরা আমার মানে পরিবারের সদস্য। পরিবারের সদস্য। আর আত্মীয়তা কিন্তু আমাদের লোকালি আত্মীয়তাটা বেশি। আমরা এখানে আমিন বাজার কাউন্টার যারা আছি বা বাগবাড়িতে যারা আছি, জি আমরা কিন্তু সবাই প্রায় সবাই সবার আত্মীয় স্বজন, একদিক না একদিক আত্মীয় স্বজন। এই হিসাবে চাকরির বেলা এটা হয়। আর বন্ধুত্বটা আমার একটু বেশি, তো আবেগটা বেশি, আবার সবার সাথে আমি একটা সুসম্পর্ক রাখি চলি। যদিও আমি এই পরিবহনের মালিক বা মালিক সমিতির একসময় জেনারেল সেক্রেটারি ছিলাম, বা একটা মালিক হিসেবে হানিফের মালিক হিসেবে আছি, কিন্তু সাধারণ শ্রমিকরা যারা আছে তারা সরাসরি কিন্তু আমার সাথে কথা বলে। আমার গাড়ি না চালাইলেও অন্য অন্য চাকরি করলেও তারা আমার সাথে জাহিলে সালাম দেয়, কথা বলে, ভাই কি মনে হচ্ছে নি করেন। ইভেন কি ওই আমিন বিহারি কাউন্টার লোকগুলো আছে, জি। ওরাও দেখলাম রে মাঝে মাঝে, ভাই কই যাবেন, কি অবস্থা। আমি আবার সাধারণ মানুষের সাথে আপনি একটু গণমানুষের মানুষ। মানে বড় মানুষের একটু বলবো না, সাধারণ মানুষের সাথে মিশতে আমি একটু বেশি ভালো। আমার কিন্তু এই বড় লোক বা বন্ধু বান্ধব আছে, বড় বড়ই আছে, কিন্তু তাদের সাথে চলাফেরাটা আমার খুবই কম। মানে পরিজনের চলাফেরা, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যেসব চলাফেরা, তো আমার চলাফেরা বেশি সাধারণ মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে। তা বাদে বেশিরভাগ ড্রাইভার
ড্রাইভারদের সাথে বেশি চলাফেরা, যেহেতু আমাদের এলাকাটা ড্রাইভের একটাই ছিল। পরিবারের সাথে এক সময় তো ড্রাইভারদের অনেক দাম ছিল আমাদের এলাকায়। ওই যে আকরাম ড্রাইভার ছিল, ইয়ে বিয়ে করছে, ওই যে ইসলামাবাদ বিয়ে করছে, এর কাছে অনেক মালিক আকরাম ড্রাইভার, আকরাম ওর কাছে অনেক অনেক গাড়ির মালিকের বিয়ে দেওয়ার আগে ছিল, করে নেই। এরকম আমি দেখছি ড্রাইভারদের আগে অনেক প্রচুর দাম ছিল। আর একটা জিনিস কি, আমরা স্বাধীনের পরে একটা জিনিস দেখছি যে যারা বড় বড় ব্যবসায়ী, যেমন সামিউল সাহেব আছে, তারপরে ফাইজিদের যেসব ছেলে আছে, এই যে সনি সিনেমার মালিক যারা আব্বা ইশাদ আলাল করতো, ইশাদ আলাল, সবার সব মালিকের ছেলেরা তারা তাদের গাড়ি চালাইতো, নিজের গাড়ি নিজে চালাইতো, একটা না দুটো চালাইতো। বা আমি এই যে আমার নানা জমিদার, তার বড় ছেলে মতিউর রহমান, হ্যাঁ গাড়ি চালাইতো। প্রত্যেকটা মালিকে প্রত্যেকটা মালিকের ছেলে গাড়ি চালাইতো তখন দেখছি। এটাতে মানে খুব যার যার গাড়ি হ্যাঁ চালাইতো। আচ্ছা, এই যে আপনি মানুষের কাছে বলেন যে একটা নির্বাচনের কাজে আপনি আপনার গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে আপনি ভোট চাওয়ার জন্য গণসংযোগে গিয়েছেন, এবং তখন তারা জিজ্ঞেস করলেন তোমরা কে কি করো, তখন তারা বললো যে আমরা তো আপনার প্রতিষ্ঠানে কাজ করি। মনে হয় আমার ওই অনুভূতিটা কেমন? অনুভূতিটা তেমন আমার কিছু লাগে নাই। আমি এটা আমার দায়িত্ব মনে করি যে এটা ওদের জন্য, এটা আমার দায়িত্ব, ওদের কাজ দেওয়াটা। আমার এলাকার যারা নিরীহ মানুষ আছে, যারা বেকার যুবক আছে, তাদের যেহেতু আল্লাহ আমার একটা অবস্থান দিছে, এই অবস্থা আমি যদি এদের দায়িত্ব না নিই, তাহলে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা তো এরকম কাজ করে। আমি যদি এদের দায়িত্বটা নেই, নেক্সট জেনারেশন কিন্তু ওরাও এটা চেষ্টা করে। আমার আমার দেখা দেখি ওরা শিখার জন্য। আমি কিন্তু এই যেমন এসে খালেদ সাহেব আছে, সামুল সাহেব আছে, তারপরে এই সনি সিনেমার মালিক মোহাম্মদ হোসেন সাহেব আছে, এদেরকে ছোটবেলা দেখে দেখে কিন্তু আমি আসছি। এরা কিভাবে ট্রান্সপোর্ট ব্যবসা করে, এরা কিভাবে এই গাড়ি বানায়, এগুলো কিন্তু দেখতে দেখতে আমি উৎসাহিত ছিল। আজকে যদি এখনকার আমি যদি এই বেকার বা এলাকার ছেলে মেয়েদের যদি আমি কাজ কর্ম দিই, কর্মসংস্থানের ব্যবস্থা করি, আমাকে দেখে তো আরেকজন আমার পর্যন্ত আসবে একজন। হ্যাঁ, আমি যে এখানে থাকবো তাছাড়া অনেক আমার চেয়ে অনেক ভালো ভালো জায়গায় আসতে পারে, এতে করে কর্মসংস্থানের পরিধিটা বাড়বে। অনেক বাড়বে। তাতে হয় কি, এলাকার কর্মসংস্থান যেমন আমার এলাকায় যেসব ড্রাইভার আমার গাড়ি চালায়, এরা তো অচল হয়ে গেছিল। মানে ট্রাক চালানোর সময় একটা জৈব লাগে, শক্তি লাগে। ট্রাক মাটির ট্রাক চালায় বা ইন্ডাস্ট্রি, আর বাসটা যেটা একটা মানে একটা আনন্দদায়ক চাকরি চাকরি ক্লাসিক্যাল বিষয়। ওইটা একটা আর কি। এই রিটায়ারমেন্টে যাওয়ার পর এরা আমার বাস চালায়, আমার ফরমানি করছে, কেউ বাস চালাইছে, কেউ গাড়ি দেখাশোনা করে। এই যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে, হয়তো আমার এইটা না থাকলে এরা অন্য পথে চলে যেত। আমি আগে দেখছি যে আমার এলাকার কিছু ড্রাইভার, পুরান ড্রাইভার, তারা দলিলপত্র ঘুরতেছে। আমি জিজ্ঞেস করি ভাই কি ব্যাপার, দলিলপত্র ঘুরতেছে? ওই জায়গা জমি বেচা কেনা করি। জায়গা জমি বেচা কেনা করে কি আর এই চলে? তারা কি ওরকম শিক্ষিত বা এরকম ওই যে যা বলে শুনছে, একটা পরে আবার সবাই আবার ফিরতে চলে আসছে। কিছুদিন এইটা খুব নাম ছিল এলাকায়, আমি নিজের কাউন্টার খুব নাম ছিল জমির ব্যবসা, কিন্তু ফিরত আসছে আবার চাকরি করতেছে। এই মানে চাকরি তো চাকরি, ব্যবসায় ব্যবসায়ী। এখন ওই বসে বসে পয়সা কামাবো ওই দিন কিন্তু এখন নাই। এখন কর্মসংস্থান, কাজে দক্ষতা সবই প্রয়োজন। পরিশ্রম সব। এই ব্যবসার ক্ষেত্রে গত 15 বছরে রাজনৈতিক কারণে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? গত 15 বছর না, গত 17 বছর। 17 বছর। গত 17 বছরে তো মানে 17 বছরে 17 মাসও বাসায় থাকতে পারিনি। 17 মাসে বাসায় থাকতে পারি নাই। পুলিশের হয়রানি, বিরোধী দলের আওয়ামী লীগের অত্যাচারে, আওয়ামী লীগ সন্ত্রাসী কিছু আছে। ঠিক আমি আওয়ামী লীগের সবার কথা বলবো না, আওয়ামী লীগের ভালো লোক আছে, হ্যাঁ, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী তাদের অত্যাচারে, হ্যাঁ, কোনো ব্যবসা বাণিজ্য বা ঘরে থাকতে পারি নাই। পুলিশ যদিও অনেক সময় ম্যানেজ করছি, কিন্তু তাদের চাপে আবার বাধ্য হয়েছে আমাদের রাজনৈতিক চাপে তারাও আবার রাজনৈতিক চাপে বাধ্য হয়েছে। আমি তো জানি যে এই 17 বছরে আমি 17 বার বাসা ছিলাম কিনা সন্দেহ আমার। হয়তো বাসায় গেতাম, খাওয়া দাওয়া করে আবার আরেক জায়গায় চলে যেতাম। এবং ব্যবসা বাণিজ্যতে যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে কোনো একটা ভালো ব্যবসা করতে গেলে ওখানে বাধা আসতো, পরিবহন ব্যবসা বাধা আসতো, কাউন্টারে বাধা আসতো, চাঁদাবাজি বেশি করতো আমার গাড়িতে। মানে তখন তো আমার কিছু বলার ছিল না, কাকে আমি কাউন্টার দেবো, আর যাকে বলবো সবাই ওরা এক,
এতেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার মনে হয় যে রাজনীতি আমরা যারা বিএনপি করি, যদি 1-এর থেকে 10-20-এ থাকে, আমি 10-20-এ থাকবো। আমার একটা ভাই হানিফ কোনোদিন রাজনীতি করে না, রাজনীতির কোনো সম্পৃক্ত ছিল না। সে ব্যবসা করতো, ব্যবসা বাণিজ্য ব্যবসা করতো। তাকে 21শে আগস্ট তৃতীয় চার্জশিটে মনে হয় তার নামটা ঢুকে আমাদের যখন তৃতীয়বার হয়েছে তখন ওনার নামটা সম্পৃক্ত হয়েছে, প্রথম দ্বিতীয়বার আমাদের ছিল না। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার নামটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে এই নামটা দেওয়া হয়েছে, তখন আমার ইউনিয়ন পরিষদের নির্বাচনটা শেষ হইলো, তার 2 দিন পরে এটা ঢুকলো। মানে তারা চেয়েছিল যে নির্বাচনের আগে নামটা দিলে হয়তো নির্বাচন আমি সরে যাব, কিন্তু আল্লাহর রহমতে কেন জানি নির্বাচনটা হয়ে গেল। তারপরে 2 দিন পরে নামটা আসলো, হয়তো সময় আল্লাহ রহমত করছে। আমি চেয়ারম্যান হওয়ার পরেই এই 21শে আগস্ট তৃতীয় চার্জশিটে নাম দিল, তখন তো আর কি বলবো। মানে এটা কি মানে এরকম হয়েছে কিনা যে রাজনৈতিক কারণে এই মামলা দেওয়া? এটা তো রাজনীতির কারণে, এটা তো পরিকৃতভাবে যারা যারা এই এলাকার বা যারা আওয়ামী লীগের যারা এই দুষ্ট লোক আছে তাদের মাধ্যমে এটা এলাকা বলতে হয়েছে। আপনাদের স্থানীয় যারা? স্থানীয় আছে, বাইরেও আছে, হ্যাঁ, বড় বড় রাগাবল আছে, সম্মিলিত প্রচেষ্টা। সম্মিলিতভাবেই করছে। এই এলাকার স্থানীয় লোকেরা কি করবে, তারা তাদের কাছে বলছে, তারা করছে এটা। আমি এই 17 বছর প্রথম দিকে যখন বিভিন্ন আন্দোলন হইতো জি। বা বিএনপি কোনো কর্মসূচি থাকতো, কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে থাকলে আত্মীয় স্বজনের একটু মানে বিব্রত হইতো। কারণ বিব্রত এই কারণে, আমাদের অনেক নেতা যে ভাষা ছিল তারাও নিচে, তার সাথে ওই বাড়ির লোকও নিচে। শেষ পর্যায়ে একটা দেখলাম যে এইভাবে তো আর চলে না। তারপরে যাই হোক, নিজে কিছু ফ্ল্যাট ট্ল্যাট কিনে নিজে ওখানে থাকা শুরু করলাম। আর আত্মীয় স্বজনের বাড়ি তাদেরকে আর কষ্ট দিলাম না, কারণ আমার জন্য তারা কষ্ট করে। এমনও হয়েছে আমার কোনো আত্মীয় স্বজন কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি, বললো যে রাজনৈতিক কারণে শুধু বলতো 21শে আগস্ট গ্রেনেড হামলা হানিফের ভাই, বিএনপির সাভার থানার সেক্রেটারি কবুলুদ্দিনের ভাই বা আত্মীয়, চাচা, জ্যাঠা, খালা, মামা কোনো কাজ করতে পারে। রাজনীতি প্রতিহিংসা এমনই ছিল আওয়ামী লীগের, যা এই দেশে আর হবে কিনা আমি জানি না। আমি না হোক এটা আমি চাই, কিন্তু আওয়ামী লীগ যে প্রতিহিংসা রাজনীতি যেটা করে গেছে 17 বছরের যে 17 বছর প্রতিহিংসা আপনি দেখেছেন, পূর্বে আর কখনো দেখেন নাই। পূর্ব দেখি না, আর আগামী তো হবে কিনা সেটা নিয়ে সন্দেহ। সন্দিহান। না হয় ভালো, তবে আপনি আশা রাখেন এমনটা যাতে আর না হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের দল বিএনপি সেই ব্যাপারটা দেখবে। না, আমরা তো দেখছি এই যে বিএনপি, আমরা তো ক্ষমতা আছি নাই, নিরপেক্ষ এখন সরকার আন্ডারে চলতে যেতে আছে। কেউ বলতে পারবো না আমি কারণ আমি একটা মামলা হয়েছে। হ্যাঁ, যারা সন্ত্রাস করেছে তাদের মামলা হয়েছে। আমার পাম্প ভেঙেছে, আমার বাড়ি ভাঙছে, তারপর আমার গাড়ি ভাঙছে। আমি এই জন্য আমরা গাড়ি পড়াইছি। এই যে জুলাই আগস্টে আন্দোলনের সময়। তারপর আমি একটা মামলা করিনি। এই কারণে যারা করেছে তারা এসে শাস্তি ভোগ আল্লাহ তাকে দিবে। এবং আমারও অনেক আত্মীয় বলেছিল যে পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখছে, ভাঙছে, গাড়ি পড়েছে, একটা মামলা দেওয়া উচিত। আমি বললাম, মামলা দিলে যেটা হবে আল্লাহর মতো মামলা ছাড়াই আরো বেশি হবে, যদি আল্লাহ ইচ্ছা করে। তাই হচ্ছে, আমি দেখছি যারা আজকাল এগুলো করছে তারা এই দেশে আসতে পারবো কিনা আমার সন্দেহ। কারণ একটা সময় আওয়ামী লীগ শত্রু ছিল বিএনপি জামাত, এখন কিন্তু আওয়ামী লীগের শত্রু বিএনপি জামাত না, আওয়ামী লীগ শত্রু সারা জাতির, এই দেশের সকল শ্রেণীর জনগণের। কেন হয়েছে এটা? এদের অত্যাচারের কারণে হয়েছে। আওয়ামী লীগ যে অত্যাচারটা করেছে বা এই ব্যাংক লুট ডাকাতি করেছে, দুর্নীতি করেছে, এই দুর্নীতির কারণে আগে মনে করতো যে বিএনপি যখন বলে তখন মনে করতো বিএনপি তার স্বার্থের জন্য বিরোধিতা করার জন্য বলে। কিন্তু এখন জনগণ স্পষ্ট হয়ে গেছে, যেখানে হাত দেয় ওখানে খালি। টাকা গেল কই? হাসিনার টাকা নিয়ে গেল কই? হাসিনার কোনো আত্মীয় স্বজন বা তারা নেতা করবে কোনো সেক্টরে বাদ রাখছে দাঁড়াতে পারবে না। আমরা তো বিদ্যুৎ বিল দিচ্ছি, পরিশোধ করছি, বিদ্যুতের টাকা বাকি কেন? আমরা তো গ্রাহক ঠিকই পরিশোধ করছে, কিন্তু সরকার বাকি কেন? আমরা পেট্রোল পাম্পে তেল বিক্রি করি, আমরা অ্যাডভান্স পিরিয়ড দিয়ে আমরা তেল আনি। এখন তেলের টাকা তো বাকি কেন? প্রশ্নটা হলো এখানে
যে তারা যে দুর্নীতিটা করেছে, এই দুর্নীতির কোনো শেষ নাই। শেষ। এই দুর্নীতি এটা কিভাবে কাটা হবে এক আল্লাহ তাআলা ছাড়া, আর মানুষের ভাগ্য পরিবর্তন হবে মানুষ দিয়েই। আমরা যদি সাধারণ জনগণ এখন সবাই আগে আসি, তাহলে এটার ই করতে পারে। আর আমাদের মধ্যে যদি কোনো হিংসামূলক থাকে, তাহলে কিন্তু এটা ঠিক করা যাবে না। মানে ঐক্য ধরে রাখতে হবে, ঐক্য ধরে রাখতে হবে এবং সব সব ধরনের জনগণকে আগে আসতে হবে। সব ধর্ম শ্রেণী পেশার মানুষকে নিয়ে সব একসাথে আগে সব আসতে হবে। পেশার মানুষকে, যে যেখানে আমরা আছি ওইখানে এই সরকারকে সহযোগিতা করতে হবে। যে যেখানে আছি আমরা এটা ব্যাকআপ দিতে হবে। এটা হলে তো আমরা একটু মানে আশা রাজনৈতিক সহায়তার পাশাপাশি সামাজিক এবং নাগরিক সহায়তা প্রদান করতে হবে। অবশ্যই, এটা অবশ্যই। আচ্ছা, এখন একটু রাজনৈতিক প্রসঙ্গে যেহেতু আসলাম, একটু একটা শুনতে চাই যে বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে। এখনই বলা হলো আওয়ামী লীগের কথা, জামাত, জাতীয় পার্টি, এছাড়া অন্যান্য বা এটা আছে। তা আপনি রাজনৈতিক নিজের দল হিসেবে বিএনপি কে বেছে নিলেন কারণ কি? সময় যখন এই দলটা বিএনপি যখন গঠন হয়, তা আমার অনেক বন্ধু বান্ধব এই রাজনীতির সাথে জড়িত ছিল। ওই ইয়ত কমপ্লেক্সে তারা যেত, তার চাষে দেখতাম। তারপরে পরবর্তী পর্যায়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ, তার যে গুণাবলী, তার যে সততা, এবং পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা এবং তার যে দেশের প্রতি যে তার একটা মহব্বত, হ্যাঁ, এইসব জিনিস দেখে আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি। কারণ বেগম খালেদা জিয়া মানে তার সাথে কাজ করতে গিয়ে, মানে তার দলের কাজ করতে গিয়ে আমি অনেক কাছে ছিলাম, অনেক কিছু দেখেছি। আমারও একটা কর্মী রে, সে নাম ধরে ডাকতো, কপিল এদিকে আসো, কপিল কেন আসো, এটা না বলতে পারতো সে। মানে এইসব কথাবার্তা আমরা আমি না শুধু আমাদের আমার অনেক নেতাকর্মী মানে তার প্রতি খুব সন্তুষ্ট পুলিশ, এবং তাকে ভুলতে পারে না। যেমন গতকাল আমি একটা জানাজায় গেছিলাম। হ্যাঁ, এই মির্জা আব্বাসের বিয়ে মারা গেছে। হ্যাঁ, তো মির্জা আব্বাস তো আমার মানে খুব আমার একটা গার্জেনের রকম। হ্যাঁ, উনি আমার গার্জেন, রাজনীতি না শুধু, আমার পারিবারিক এবং ব্যবসায়ী সকল ক্ষেত্রে উনি আমার সকল মুরব্বী। মানে তার আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে তার সাথে আমি পরামর্শ ক্রমে আমি কাজকাম করি। তখন জানা যাচ্ছে যে হাঁটতে ছিলাম, মানে তাদের সাথে যে আমার সাথে যে কথা বলতেছে, আমি যে একটা কর্মী বিএনপি বা তার ছোট ভাইয়ের রকম, তার কাছে এটা নাই। সে আমার সাথে ফ্রি কথা বলতেছে, আমি ফ্রি কথা বলতেছি। এই যে একটা আমাদের বিএনপি যে সৌহার্দ্য সৌহার্দ্যের সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু অনেক দলের নাই। কারণ এরা আমাদের সাথে, আমরা যখন এই বড় বড় নেতার কাছে যাই, তারা আমাদের অনেক সিনিয়র সাথে আমাদের কথাটা শোনে এবং করার জন্য চেষ্টা করে। আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা আছে, প্রায় লোকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, যে কোনো কথা বললে শুনে শুনে একটা ভালো সিদ্ধান্ত দেয়, এবং যেটা ভালো না হবে সেটা বলে যে এটা এইভাবে না এইভাবে। কিন্তু অন্য অন্য দলের মধ্যে আমি এটা পাইনি। আমি বিশেষ করে আওয়ামী লীগই তো, আওয়ামী লীগে তো তারা বড় বড় নেতার সামনে যেতে শ্বাস পেত না, আমরা তো সরাসরি চলে যাই। বিএনপি একটা কর্মী বান্ধব বা হ্যাঁ, পরিবার নেতা কর্মী বান্ধব এবং এটা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কারণে। আর এখন বর্তমান আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানের কারণে চলছে। তারেক রহমানের তো এই সরাসরি এই ওয়ার্ডের নেতা, ইউনিয়নের নেতার সাথে কথা বলে। আর অনেক সময় দেখা যায় একটা ইউনিয়ন নেতা সে ফোন করে বলতেছে, এই তুমি কেমন আছো, নাম ধরে ডাকতেছি। এটা কিন্তু অন্য কোনো দলের কিন্তু এই জন্য। এই যে অভ্যুত্থান, এই যে ছাত্র জনতার আন্দোলন, এখানে আপনার ভূমিকা কি ছিল? কোটা আন্দোলন কোন আর ছাত্র জনতার আন্দোলন যেটাই বলেন, এটার পিছনে তো রাজনৈতিক দলগুলো তো সম্পৃক্ত আছেই। আমরা হয়তো আমাদের ব্যানারে আমরা যেতে পারিনি, বা আমরা আমাদের ব্যানারে এইভাবে কাজ করতে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী করতে পারিনি। কারণ যখনই দেখে যে আমরা 20 জন লোক একত্রিত হয়েছি, তখনই ওদের পুলিশ গুন্ডাবাহিনী লেলে দেয়। এখন আমার প্ল্যান ছিল যেটা, আমি তো সাকসেসফুল, আমি সবসময় আমাদের নেতা কর্মী বা আমাদের যে হাইকমান্ড আছে তাদের সাথে আমি আলাপ করতাম যে আমি এমন একটা সময়ের মধ্যে থাকবো, আমি শেষ সময়, যে যদি দেখি যে আমাদের অবস্থান এখন বিজয়ের প্রান্তে, তখন আমরা সবাই নেমে যাব। এবার এই কারণে পুলিশও জানতো, গোয়েন্দা রিপোর্টও জানতো যে আমার যে গাড়িগুলো যেগুলো আছে, আমি রোড ব্লক করে দিব, শ্রমিকরা এখানে নামবে,
আমার যে নিজস্ব শ্রমিক আছে তারা নামবে, আমার এই এলাকার নেতাকর্মী যা আছে সবাই নামবে, কারণ এইটা কিন্তু বিএনপির বেল্ট। জি। সাভার আমিনবাজার থেকে আরিচাঘাট এরা কিন্তু বিএনপির ঢাকাকে বেল্ট। সংযোগ করেছে আমি একই যদি সাথে। এখানে আমিনবাজার থেকে ব্রিগেড দেই, গাবতলী ব্রিগেড দেই, সাভার ব্রিগেড দেই, হ্যাঁ, তারা ধরে রাখতে পারবে না। যার কারণেই দেখা গেছে যে জুলাই আগস্টে আমার স্টাফ অনেক, মানে পেট্রোল পাম্পের স্টাফ, গাড়ির স্টাফ অনেকে ধরে নিয়ে জেলখানা দিচ্ছে, তারপরে পারে নাই। ঠিক সময় মতো আমরা ঠিকই নেমে গেছি, ঠিকই আমি সাভারতে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে স্পেস দিচ্ছি পার হওয়ার জন্য, সব করতে পারছি। তবে আমি সবসময় বলতাম যে শেষ থাকবো আমার পরিবহন সেক্টরে শ্রমিক মালিক সবাইকে নিয়ে আমি রোড একবার ব্লক করে দেবো। তো সেটাই হচ্ছে আমাদের এখানে, সেটাই হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। আন্দোলনে তো যে ছাত্রছাত্রীরা ছিল, আমি একদম স্পেসিফিক ছাত্রছাত্রীদের সাথে আপনার কোনো ধরনের যোগাযোগ বা তাদেরকে আপনি কোনো ধরনের সহায়তা করেছেন কিনা বা কিভাবে করেছেন? এটাই হয় কি, এই সুযোগ সবাই নেয়। জি। যে যোগাযোগ করছে ও বলে জি। হয়তো করছি বা কম বলে, আর যে না করছে ও একটু বেশি বলে। হুম। প্রকৃতপক্ষে যারা মুক্তিযোদ্ধা অনেকে এখন পরিচয় দেয় যে আমি প্রয়োজন। মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযুদ্ধের সময় না ভালো ছিল ওরা বলে মুক্তিযোদ্ধা। এই সময় আমি মন্তব্য করতে চাই না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি কাজ করছি না করছি, যাদের সাথে কাজ করছি তারাই বলতে পারবে। এটা এটা এইটা বইলে আমি কোনো আলাদা অ্যাডভান্টেজ নিতে চাই না। কারণ ছাত্ররা যখন নামলো, আমার এলাকায় বা আমার সার্কেলে যারা আছে তাকে আমি সবসময় বলছি যে গার্জেনকে নামাও, এখন গার্জেনকে নামাও। গার্জেন নামার উদ্দেশ্য ছিল আমার এটাই যে আমরা যারা বিএনপি নেতা করবি, জামাতের যারা নেতা করবে, তারা যদি নামে তারা গার্জেন হিসেবে নামবে, তারা দলীয় হিসেবে নামবে। নামবেন। নামছে তো বিএনপি জামায়াত সব, যে যত বিরোধী দল আছে সব সবাই রাজনৈতিক নামছে, দল। কিন্তু তারা কেউ না কেউ তো ছাত্ররা, বাবা, ভাই, চাচা, মামা আছেই, সবাই সহযোগিতা করছে। তো এটা 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 আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে এই সরকার হাঁটাও, তারপরে কি হবে এটা পরে, এই অবৈধ সরকারকে হটাতে হবে। এটা আমরা সাকসেসফুল হয়েছি। তো এইটা হয় কি, এটা গণ অভ্যুত্থানের এমন পর্যায়ে গেছে, আওয়ামী লীগ এমন পর্যায়ে হাসিনার দোসরা চলে গেছিল যে এইটা হওয়ার জন্য জনগণই প্রস্তুত ছিল। প্রস্তুত ছিল। রাজনৈতিক যে অভিজ্ঞতা, এর মধ্যে এমন কোন ঘটনা আছে যেটা এই একটা ঘটনা এমন ঘটেছে যেটা কোনোভাবেই কাম্য না? অনেক ঘটনা আছে, তবে একটা ঘটনা আমার সবসময় মনে পড়ে। যদি হয়তো ওই সময় আমি বা আমার নেতা কর্মীরা এইরকম না থাকতাম, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কি হইতো, কি হইতে পারত যেত। উনি যখন বরিশালের উদ্দেশ্যে রওনা করলো মাওয়া রোডে, জি। তখন মাওয়া রোডে কিছু সন্ত্রাসীরা তারা ওখান থেকে দাওয়া করলো, পুলিশ সহ। তখন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম, সেনাবাহিনী কথা বলতেছি, তো ওখান থেকে ঘুরে চলে আসলো। আসার পরে আমার হেমাদপুর কপিল ফিলিং স্টেশনের সামনে আসলো। এখানে আসার পরে তখন মোসাদ্দেক আলী ভালো। কালু ভাই তার সাথে ছিল, তখন আমার বললো যে এই রাস্তাটা ক্লিয়ার করো। যেহেতু আমি পরিবহন শ্রমিকদের সাথে, মালিকদের সাথে সম্পৃক্ত, তাই আমি কি আপনারা থাকেন, আমি একটু ঘুরে দেখে আসি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে যখন গেলাম, আমি আমার প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমার প্রেসিডেন্ট জামালউদ্দিন সরকার, দুজনে যখন গাড়িতে গেলাম, তখন লাঠি চড়ার লোক দাঁড়া রয়েছে। তৎক্ষণিকভাবে গাড়িটা আমি নিজে চালাতেছিলাম, তৎক্ষণিকভাবে আমি গাড়িটা ঘুরে নিয়ে চলে আসলাম। তখন ঘুরে আসে দেখে যে জাদুচর ব্রিজের উপরে ম্যাডামের গাড়িটা। তখন আমি নেমে গেলাম যে ম্যাডাম ওখানে যাওয়া তো সম্ভব না। মোসাদ্দেক আলীকে বললাম যে ভাই ওদিকে যাওয়া সম্ভব না। তো বললো যে গাড়িটা তোমার পেটলো, কি করবো এখন? তা আমি কি করবেন, তখন গাড়ি যানজট লেগে গেল। তখন আমি চিন্তা করলাম যে এখন আওয়ামী লীগের যদি ওই ব্রিজের নিচে গাড়ি, যে ব্রিজের নিচে পুলিশ যদি কোনো বোম টোম মেরে গাড়িটা উড়ে দেয়, তখন নামায় নিয়ে আমার পেট্রোল পাম্পের সামনে নিয়ে আসলাম। যে ভাই, ভালো করে বললাম যে ভাই গাড়িটা নিয়ে আমার পাশে আনার পরে তখন চিন্তা করলাম যে এখন তো পুলিশ আওয়ামী লীগ সব বিপক্ষে, তখন আমি কি করবো? তখন তাৎক্ষণিকভাবে আমার যে ওই ওয়ার্কশপের শ্রমিক ছিল, পাম্পের স্টাফ ছিল, এলাকাতে ছিল লোকজন ছিল, তাদেরকে নিয়ে মিছিল করা শুরু করলাম। ম্যাডামের গাড়ি চারপাশে গেলে ঘুরে আর মিছিল করি, মানে তারা সেফ করে দেন, এটা নিরাপত্তার জন্য একটা নিরাপত্তার জন্য। কৌশল। কারণ পুলিশ তো নিরাপত্তা দিচ্ছে না। জি। তখন প্রায় 2 ঘন্টা পরে বৃষ্টিতে ভিজে ভিজে তাকে আমরা তখন করলাম। 2 ঘন্টা পরে বললাম যে ম্যাডাম আপনি কি এই বরিশাল যাবেন? যদি যান আমি ওই ব্যবস্থা করি, আর যদি না যান, না এখন তার যাওয়ার সময় নাই, তাই আমি ব্যাক করবো। তো ওখান থেকে আমরা গাড়ি করে তখন ব্যাক করালাম।
আপনার দলের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জনাব তারেক রহমানের সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান আপনার ব্যক্তিগত জায়গা থেকে। আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান, তার কোনো বিকল্প নেই আমাদের। যে কথা বলুক, বিরোধী দল যারা করে তারা তার সমালোচনা করবে। তার সাথে যে চলাফেরা না করেছে, কথাবার্তা না বলছে, তার সম্বন্ধে বলতে পারবে না কিছু। উনি যে কত মেজর এবং কত মানে বুদ্ধিমান, বুদ্ধিমান। আপনি কল্পনা করা যায় না। আপনি একটা জিনিস মনে করেন, কত শত মাইল দূরত্বে দলটা পরিচালনা করতেছে এবং দীর্ঘ সময়। এবং দীর্ঘ সময়, এবং তার কথাবার্তা, আচার ব্যবহার। এখন আওয়ামী লীগের লোক সন্তুষ্ট, আওয়ামী লীগ যারা সমর্থক তারা সন্তুষ্ট, জানে এই রকম নেতার দরকার। সবার সম্বন্ধে তার জানা আছে। আপনি আমাদের নেতা কর্মীরা যদি আমি কেউ বলি যে আজকে আমি 100 লোক মিছিলে গেছি, আমি যদি ঘরে বসে থাকি সেটা জেনে যাবে। আমি যে কাজ করতেছি, কাজ করে যদি বলি যে আমি কাজ করে, তাও জানবে সে। তার সবার সম্বন্ধে ধারণা আছে এবং সে যেটা ধরে সেটা সাকসেসফুল করে ছাড়ে। সে তার দলকে সর্বোচ্চ পর্যায়ে মানে সুশৃঙ্খল ভাবে আপনার এই দলটা সুশৃঙ্খল কিভাবে দেখতেন। ম্যাডাম ছিল জেলে, নেতা কর্মীরা ছিল না, সে একা এই মাঠ পর্যায়ে কর্মীদেরকে নিয়ে কাজ করেছে। কতটুকু গুরুত্ব দিয়ে তাদেরকে এই কাজগুলো করেছে। এই দল, এই দেশ, আমি শুধু দল বলবো না, এই দেশ যদি ভালোভাবে চলার জন্য উনি যদি একটাবার সুযোগ পায়, আমার সিঙ্গাপুর ছাড়া উন্নয়নের পথে যাবে, উন্নয়নের পথে যাবে। এবং এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যা করে গেছে, হ্যাঁ, সেই পর্যায়ে আবার মানুষের অনেক আগ্রহ পাবে। এখন তো আমি জায়গায় জায়গায় শুনি তারেক সাহেবের বক্তব্যের পরে অনেক আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা বলছে যে না, এখন একটা নেতা আসছে, প্রকৃতপক্ষে যে জননেতা, যে লিডার, তার মধ্যে আছে। আচ্ছা, আপনি পূর্বে জনপ্রতিনিধিত্ব করেছেন, যেমন আমি যতটুকু জানি যে আপনি আমিনবাজার ইউনিয়ন পরিষদের 3বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনার জনপ্রতিনিধি চেয়ারম্যান যারা আছে, এটাতে একটা আলাদা একটা স্বাদ আছে। এটা যারা সাধারণ মানুষকে ভালোবাসে, যারা গরিব মানুষকে ভালোবাসে, যারা রোড লেভেলের মানুষকে ভালোবাসে, এই স্বাদটা এখানে পাইবে না। একবারে গ্রাউন্ড লেভেলে আপনি কথা বলতে পারবেন। আপনি দেখবেন যে একটা নৌকাওয়ালা আপনার সালাদ দিচ্ছে, একটা রিক্সাওয়ালা একটা সালাদ দিচ্ছে, ওই তরকারি বেচে ও আপনার সালাদ দিচ্ছে, হ্যাঁ, ও আপনার সাথে কথা বলছে, আপনি ওর সাথে কথা বলছে। এই যে একটা আনন্দ, এই যে একটা মনের যে একটা মানে আবেগ, সুন্দর একটা আবেগ, এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না। আমি 96 যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন আমি চিন্তা ভাবনা করলাম, এখানে একটা কথা বলি, আমার দাদা ছিল চেয়ারম্যান, আমি মিয়ার কাউন্সিল নিয়ে একটা কি ছিল, তখন তখন প্রেসিডেন্ট ছিল আমার দাদা, প্রেসিডেন্ট ছিল তখন, তো চেয়ারম্যান ছিল, প্রেসিডেন্ট ছিল। আমার চাচা ছিল 2বার চেয়ারম্যান। ওই সুবাদে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি চেয়ারম্যান করবো। প্রথম বছর যখন চেয়ারম্যানের জন্য প্রস্তুত হই, আমি যেসব 96 তো তখন মানে সাধারণ মানুষের, জনগণের পাশে যেভাবে আমি দাঁড়াই, তারপরে যখন ইলেকশনের সময় আসলো, আমার সাথে কেউ দাঁড়ানোর জন্য, এই কন্টেস্ট করার জন্য লোকই পাইল না, প্রতিদ্বন্দ্বিতা করার লোক পায় না। এই কারণে যে অনেকে বুঝে ফেলছে যে যাই না হলে আমি ফেল করতে যাবো না, যাই না হলে আমি কেন আমি ফেল করবো, আপনার জনপ্রিয়তা এত জনপ্রিয়তা হয়ে গেল। এটা হয়েছে কারণ আছে যে জনগণের কাছে যদি মানুষ যায়, জনগণ যদি জনগণের কাজ যদি করে, জনগণ তার মূল্যায়ন করে, আমি মনে করি সেই সময় তারা এই মূল্যায়নটা আমরা করছে। মানুষের জন্য তখন আওয়ামী লীগ সরকার, বিএনপির আমি সেক্রেটারি থানা, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সাভার থানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি চেয়ারম্যান হই। তারপরে একবার 2বার হইলাম। শেষের নির্বাচনে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দিল, আওয়ামী লীগের যারা ছিল বা যারা ক্যান্ডিডেট ছিল তারা 2জন যা ভোট করছে, আমি একটা তার চেয়ে বেশি ভোট করছি। এটা হলো মানুষের, এত দীর্ঘ সময় চেয়ারম্যান করার পর আপনার জনপ্রিয়তা এতটুকু কমে নাই। 2014 সালে এই সাভার উপজেলা নির্বাচনে
তো ওই বিগত সরকারের যে নির্বাচনগুলো সেটার অভিজ্ঞতা আমাদের সবারই আছে, যেরকম রাতের ভোট হয়, মানে বৈধ ভোটাররা ভোট দিতে পারতে না, কেন্দ্র দখল, মানে এছাড়াও আরো বহু রকমের অভিযোগ ছিল, বিতর্কিত ছিল নির্বাচনগুলো। তো আপনি বিরোধী দল থেকে নির্বাচিত হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আপনি বিজয়ী হন, সেই উপজেলা নির্বাচনটা শুনতে চাই। আমার তো উপজেলা ইলেকশনটা করার তেমন আমি প্রস্তুত ছিলাম না। আমাকে আমাদের এই এলাকার প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান সাহেব বলল যে তোমার নির্বাচন করতে হবে। মানে সেটা আপনার সিদ্ধান্ত ছিল না, না? আমার সিদ্ধান্ত ছিল। তা আমি বললাম যে এত কম সময়ে কিভাবে আমি নির্বাচন করব। তখন আমার গার্জেন, যে আমার মুরব্বী মির্জা আব্বাস, জি। তার বাড়িতে বসলো, বসে সবাই একমত হয়ে আমাকে নমিনেশন দিল। তবে তখন মির্জা আব্বাস একটা কথা বলছিল যে কফিল, তোমাকে নমিনেশন দিলাম, তোমার পাস করে আসতে হবে। কিভাবে পাস করবো এটা তুমি জানো, তুমি সেই সুযোগটা কাজে লাগাও। তো আমি মনে করলাম যে উনি যে কথাটা বলছে, মানে উনি আশাবাদী, যেহেতু উনি মনোনয়নটা উনি দিয়েছে, যদি আমি ফেল করি তো ওনার পলিটিক্যাল ইমেজটা চ্যালেঞ্জটা অনেক বড়। হ্যাঁ নষ্ট হতে পারে। আর আমার দৃঢ় চ্যালেঞ্জ, কপিলটা আমি নমিনেশন দিছি, কপিল পাস করে আসবে। আপনার প্রতি তার আত্মবিশ্বাস অনেক আত্মবিশ্বাস, অনেক আত্মবিশ্বাস, এবং বিশ্বাসটা আমার প্রতি অনেক বেশি। তারপরে আমি আসলাম, এলাকার নেতা কর্মীদের সাথে বসলাম। আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল ফিরোজ কবির, একসময় তারা আমরা মানে ফিরোজ কবির উপজেলা চেয়ারম্যান আমরা তারা দেখতে গেতাম, ফিরোজ কবির দেখতে যাবো। উপজেলা চেয়ারম্যান। মানে উপজেলা চেয়ারম্যান, তখন তো আমরা ছোট, তখন তো রাজনীতি অতই না, মেচুর না আমরা। তো এই লোকের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, মানে আমি নিজে পরে আপনাকে যাই খুব অবাক করেছে বিষয়টা। অবাক, অবাক যে দুইবার উপজেলা চেয়ারম্যান, আর সাভারে তার জনপ্রতি ছিল, ছিল বলবো না এটা না, তার ঘরে ঘরে তার লোক ছিল। সে সাভারে দুইবার উপজেলা চেয়ারম্যান ছিল, একবার পার্লামেন্ট নির্বাচন করে দ্বিতীয় হয়েছে মনে হয়, আর সাইডে জেন্না কত ভোট পাইছিল। তার ব্যক্তিগত একটা ইমেজ আছে, তারপরে আমাদের সাথে তার একটা সুসম্পর্ক, জি। যদিও আমরা অন্য সুসম্পর্ক, সে তার একটা কাজ ছিল সবার সাথে সুসম্পর্ক রাখতো। যাই হোক, আমি যেহেতু আওয়ামী লীগ করে, আমি বিএনপি করে, আমি প্রস্তুত। আমি নামলাম, আমার নেতা কর্মীরা সবাই নামলো। এমন কোনো নেতা কর্মী নাই যে আমার জন্য রিস্ক না লইছে। সবার নামে মামলা ছিল সাভারে, যারা আমার নেতা কর্মী ছিল এবং সমর্থক ছিল, এদের নামে মামলা ছিল, কিন্তু তারা রিস্ক নিয়ে তারা কাজ করছে। আর আমিও তাদেরকে মানে কাজের স্পেস তৈরি করে দিচ্ছি, পুলিশকে কিভাবে ম্যানেজ করতে হবে, কখন কি করতে হবে, মোটামুটি মানে প্রয়োজনে যে কাজ প্রয়োজনীয় কাজগুলি আমি মানে পুলিশকে আমি বলেছি যে আপনি আমাদের লোক ধরবেন না। কেন ধরবেন আপনি? আমরা তো এখানে লিগেলি আমি একটা ক্যান্ডিডেট, আমি এখানে যাব, এটা আপনার হ্যাঁ অধিকার। আমার অধিকার। তাহলে আপনি ইলেকশন বন্ধ করে দেন, আপনি এইভাবে নিয়ে যান না। নিয়ে যান। ওদেরকে কখনো ধর্মঘটের সাথে বলছি, অথবা কখনো নমুনা হয়ে বলছি, মানে পরিবেশ হ্যাঁ পরিস্থিতির সাথে। দেখে। তে আল্লাহর রহমতে আমাদের সাবেক সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন, উনিও আমার পক্ষে ছিল, ওনারা নিয়ে কাজ করছি। পৌরসভার মেয়র ছিল, আমাদের জামাল উদ্দিন সরকার আমার প্রেসিডেন্ট ছিল। মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমার চেয়ে বেশি আগ্রহ তাদের রয়েছে। তাদের হয়ে গেছে। মানে এটা কারণ আছে, জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। প্রস্তুত। এই ভোটের দিন ভোট হইল। আমি একটা জিনিস সবসময় বলতাম যে আমার জীবন জীবন আমার চলে যাবে, কিন্তু ভোট বাক্স আমি চিন্তা করতে দেবো না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতাকর্মী বা বক্তব্য আমার বলতো যে আমরা আপনাকে ভোট দিব, ভোট আপনি রক্ষা করে পাবেন কিনা। তা আমি আমার বক্তব্য আমি বলতাম যে ট্যাকটাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার গাড়ি চলে, হুম। যদি ট্যাকটাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি আমি টাকা কালেকশন করে আনতে পারি, সাভারের ভোট দিবেন আপনারা, আমার ভোট আমি নিতে আমার পারবো। ভোট আমি রক্ষা না করতে পারলে আমি কেন নির্বাচন করবো? আমার জীবনের বিনিময় হইল আমি আপনাদের ভোট রক্ষা করব। পাস করি ফেল করি এগুলো পরের ব্যাপার, কিন্তু
গণনা করে রেজাল্ট দিতে হবে। তো সবাই এই কথার উপরে, আমার কথার উপরে সবার আস্থায় আস্থা ছিল। ভোট হইল। বিকালবেলা বিভিন্ন জায়গায় অনেক সেন্টার নিয়ে গেছে ওরা, আমি যাইতে পারি নাই। সিমুলাতে হ্যাঁ, আমার দেশে 10 ভোট, অ্যাপে 1800 ভোট, এরকম অনেক জায়গায় হয়েছে। এত কিছু করার পরও যেহেতু 7-8টা মন্ত্রী, 14-15 এমপি, আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গোপালগঞ্জ ধইরা কোনো ডিস্ট্রিক্ট লোক বাদ ছিল না যে এখানে না আছে। তারা তাদের সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ প্রয়োগ শক্তি করছে। খাটাইছে। পরে যখন ভোট ক্লোজ হইল, গণনা শেষ হলো। গণনা ও, শেষ না, ভোট ভোট শেষ হইলো, তখন আমি একটু হতাশ যে ওই শিমুলা ধান সনদে গিয়ে দেখলাম যে ভোট সব অনেক মাইনে লেগেছে, আমাদের লোক ঢুকতে দেয় নাই। তার মধ্যে আমি আবার এই সাংবাদিক আর আমার কিছু নিজস্ব লোক ছিল, তাদেরকে নিয়ে পড়তে কেন্দ্রে কেন্দ্রে গেছি। যেসব জায়গায় যেতে পারছি ওই সব জায়গাতে কিছু করতে পারিনি। কিন্তু কেন্দ্র তো 293টা এরকম কেন্দ্র মনে হয়, হ্যাঁ, 7 লাখের উপরে ভোট, এত লোকের এত সময় সময়ের মধ্যে কাভার করে না। কাভার করে না, তো সময় কাভার করে না। যাই হোক, সবকিছু শেষ করে দেয়া যখন উপজেলা আসলাম, আমার ডাক্তার সালাদুল এমপির বাসায় আসলাম। ওখানে এসে গোসল টোসল করলাম, এমপি সাহেবের বললাম যে চলেন যাই, উপজেলায় যাই। তো এমপি সাহেবের বলার পরে আমরা নেতাকর্মী, মেয়র রাফাতুল্লাহ, এমপি সাহেব, আমি, জামানাতি সরকার, আরো অনেক নেতা আছে, তাদের নাম বলতে পারলাম না, সবাই আমরা গিয়া উপজেলা গেলাম। উপজেলায় গিয়ে এমন একটা অবস্থা দেখলাম যে লোকসভা ওদের, আমাদের কোনো লোক নেই, এবং ভোট তারা ডিক্লেয়ার দিয়ে দেবে। যেহেতু আমি চেয়ারম্যান ছিলাম, তাদের পক্ষে ডিক্লেয়ার দেবে। যেহেতু আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, রিজাইন করে আমি উপজেলা দাঁড়াইছি। ইউনিয়ন সাহেবের সাথে তো আমরা অনেক মিটিং করছি। ইউনিয়ন সাহেব বললাম যে ভোট যদি তাদের পক্ষে অবৈধভাবে ডিক্লেয়ার দেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তো উনি বললো যে আমিও সঠিক সিদ্ধান্ত দিতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আমি কি সহযোগিতা লাগবে? তো বলো যে আপনারা আমার পাশে থাকবেন, আমি সঠিক ভোট গণনা করে সঠিক রেজাল্ট আপনাদের দিব। তখন আমার যারা আত্মীয় স্বজন বা নেতা কর্মী সারা সাভারের ফোন করার পরে, যেহেতু আমাদের গাড়ি ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, গাড়ি পাঠালাম, গাড়ি দিয়ে 20-30 হাজার লোক জড়ো হইলো। জড়ো পরে এটা ঘেরা দিল। তখন টিএনও সাহেবের ওই আমাদের কিনে কিছু অপমান অবদস্থ করছে, আর অফিসাররা তাকে লড়াইতে পারেনি। উনি খুব স্ট্রিক্ট ছিল। প্রতিদ্বন্দ্বীরা চিন্তা করেছে যে তাদের উপর প্রভাব বিস্তার করার জন্য। ইউনুস সাহেব খুব সৎ ছিল, দায়িত্ব পালন করতে, এবং খুব অনেস্ট ছিল। ইউনুস সাহেব খুব অনেস্ট ছিল। উনি এখন কিন্তু ফরিদপুর ডিসি, এখন ফরিদপুর ডিসি হয়েছে। মানে উনি খুব স্ট্রং যে আমাকে লড়াইতে পারবো না, আর আমাকে আশ্বাস করেছে উনি। আর আমিও স্ট্রং যে আমার ভোট গণনা করে জালিয়াতি করতে পারবো না, চুরি করে নিতে পারবো না। 20,000-30,000 লোকদের ঘেরো দিয়া রাখলাম। ভোট করতে করতে দেখা যায় যেসব কেন্দ্রে ভোট আছে, আমি পেয়েছি 600, উনি পেয়েছি 200, উনি পেয়েছি 300, আমি পেয়েছি 900। হতে হতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমরা অনেক আগে আছি। আগানোর পরে আস্তে আস্তে দেখি ওরাও চলে যাচ্ছি। ওরা বুঝে যাচ্ছে না যে আমরা আর এখানে অবৈধ ডিক্লেয়ার দিতে পারবো না। আর প্রশাসন সব তো এখন মানে জনগণের পক্ষে হয়ে গেল, কিছু করার নেই। তো এখন যদি উল্টো ডিক্লেয়ার দেয়, ওই বিল্ডিং এ ইটও থাকবে না, এই অবস্থা। পরিস্থিতি খুব ঘোরা হয়ে গেল। সত্যিকার তখন ডিক্লেয়ার দেয় না। রাত 3টার সময় সব ঘোষণা দিল। রাত 3টার সময় ঘোষণা, এই ঘোষণা আমি বিজয় প্রার্থী হিসাবে ঘোষণা করতে নিয়ে আসলাম। এই যে এত কষ্টে সাধনায় আপনার অর্জিত বিজয়, আপনি চেয়ারম্যান নির্বাচিত হলেন উপজেলা সাভারের, এরপর আপনি দায়িত্ব পালন করতে পারেন নাই। না, আমি দায়িত্ব পালন করছি। কতদিন ছিলেন? 19 মাস ছিলাম। ওই 2014 যে আন্দোলন হইল না, এই আন্দোলনের সময় আমাকে তারা বহিষ্কার করলো অবৈধভাবে, কোনো কিছু পায় নাই। যাই হোক, আমি এই যে আপনাকে বহিষ্কার করলো, এটা তো শুধুমাত্র রাজনৈতিক রাজনীতি করার কারণে, আমি তাই না? 19 মাস আমি উপজেলাটা সাজায় ফেলছিলাম। উপজেলা কোনো দলমত ছিল না। উপজেলা কর্মকাণ্ড, আর যেহেতু ইউনিয়ন সব খুব ভালো ছিল, সহযোগিতা করছে। থানা ইঞ্জিনিয়ার ছিল আসাদ, উনিও ভালো ছিল। প্রত্যেকটা অফিসারে আমার কর্মকর্তারা সবাই এবং সবাই বলছে, আমি যখন আমার একদম বাদ করছি, সবাই বলছে
এইরকম একটা চেয়ারম্যানের বাদ করাটা ঠিক হয় না। পরবর্তী পর্যায়ে আমি হাইকোর্টে রিট করে আমি আপিল করে আমি এটা নিয়ে আসছিলাম, কিন্তু আমি আর বসতে নেই, আমার বসতে দেয় নাই। মালিক ছিল তখন এই সচিব, এই মালিক আমার বসতে দেয় না। আমি হাইকোর্টে মানে আদালতের রায় থাকার রায় পরেও আপনি দায়িত্ব থাকার পালন পরও করতে আমার পারবেন না, বসতে দেয় দায়িত্ব পালন করতে পারবেন করতে শুধুমাত্র পারিনি। রাজনৈতিক প্রভাবের কারণে। রাজনৈতিক প্রভাবের কারণে, যেহেতু আমি বিএনপি করি, BNP এই কারণে আমাকে বসতে দেওয়া হয়নি। এখন তো আসবে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। সেটা হচ্ছে যে আপনার এলাকার যে সাধারণ জনগণ বা আপনার যে নেতাকর্মী আছে তাদের মধ্যে আহ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বিভিন্ন পোস্টার, ব্যানার বা চায়ের দোকানে যদি আমরা বলি, যে তাদের মধ্যে একটা কথা ভেসে আসছে যেরকম যে আগামী সংসদ নির্বাচনে আপনার আহ, সংসদ হিসেবে প্রার্থিতা করার বা নির্বাচন করার একটা আগ্রহ তাদের মধ্যে দেখা যাচ্ছে। এ ব্যাপারে আপনার নিজের পরিকল্পনা কি? দেখেন, আমি একটা দল করি, জি। আমার দলের হাইকমান্ড আছে, রাজনীতিক সব লোকের একটা উদ্দেশ্য থাকে যে আমি এটা এটা হব, আমি থানার প্রেসিডেন্ট হবো, জেলার প্রেসিডেন্ট হবো, স্থায়ী কমিটির সদস্য হবো, সবার একটা উদ্দেশ্য থাকে। দেখো, আমার একটা উদ্দেশ্য তো আছেই। আচ্ছা। তো এই উদ্দেশ্যটা তো শুধু আমার থাকলে হবে না, আমার হাইকমান্ড আমি কতটুকু উপযুক্ত হয়েছি, কোন কাজটা করলে আমাকে কোন জায়গায় রাখবে, আমার চেয়ে বেশি আমার হাইকমান্ড জানে। আমি তো প্রত্যেকটা লোকের তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সবাই উপর দিকে উঠতে চায়, তো সবারই একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা উঠতে থাকবো, যাবো। তাই আমারও আছে এটা, কিন্তু আমার সর্বপ্রথম আমি গুরুত্ব দিলে আমার পার্টির সিদ্ধান্ত, আমার অ্যাক্টিভ চেয়ারম্যান সহ আমার যে পার্টির সিদ্ধান্ত, ওনারা কি বলে, ওনারা আমার যেখানে রাখবে, যেটা বলবে আমি সেখানেই থাকবো, ওনাদের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। মানে আপনি দলীয় সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখেন। আমি প্রথম থেকেই, এখন না, প্রথম থেকেই আমার দলীয় প্রতি সিদ্ধান্তের উপরে আমার অগাধ আস্থা। আমি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলাম, আ- আমাকে অনেকে বলে, আমি পরিচয় দেয় হানিফ এন্টারপ্রাইজ চেয়ারম্যান হিসেবে জানে, অনেকে জানে না আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অনেকে এটা ছোট করে দেখে, আমি কিন্তু ছোট করে দেখি না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরকম মানে আপনার প্রতিষ্ঠানের সাথে সাথে আর আপনার মানে জনপ্রতিনিধিত্বের যাতে যে পোস্ট পোস্ট এটার সাথে মিচ ম্যাচ। হয় না। তো যাই হোক, এটা তো আমাকে আমার দলেতে বলছি, এই মোর্শেদে গেলে বলছে যে আমি মিলে ইউনিয়ন চেয়ারম্যান হইতে হবে, ম্যাডামকে আমি বলছি, ম্যাডামকে তোমার চেয়ারম্যান করতে ইস্যু করতে হবে, এটা শহরের শেষ ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকা। এলাকা করতে হবে। এই সুবাদে কিন্তু আমার এই নির্বাচনটা করা হয়, আমি নিজে ইচ্ছেতে ভাবে কিন্তু আমি এটা এতই। আসলে সব দিন শেষে ভোটেরই রাজনীতি, যে জনগণ ভোটাররা যাকে ভোট দিবে এরকম প্রার্থী দল চায়। আপনি তো 3বার ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, যদিও একবার আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলায় আপনি স্রোতের বিপরীতে যদি বলি যায় যে আপনি বিরোধী রাজনৈতিক দলের একজন প্রার্থী হয়েও আপনি সরকারি দলের প্রার্থীকে পরাজিত করেছেন, এবং সবকিছু মিলে আপনার চ্যালেঞ্জ গুলা তো আপনি অর্জন করেছেন, বিজয়ী হয়েছেন। তো সেই ক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে কি আপনি একটা আশাবাদ মানে আশা রাখেন যে দল আমাকে এই ব্যাপারে মূল্যায়ন করতে পারে? কারণ আমি তো পরীক্ষিত। দল তো আমি এই পর্যন্ত দেখছি, যারা পরীক্ষিত করবে তাদেরকে মূল্যায়ন করে, যারা হতাশ হয় তাদের ব্যাকগ্রাউন্ড কিছু খারাপ আছে, এই জন্য হতাশ হয়। আমি সবসময় একটা জিনিস ভাবি যে আমি কাজ করে যাব, আমি আমার দলের পক্ষে সাংগঠনিক কাজ করে যাব। হ্যাঁ, দল সিদ্ধান্ত নিবে যে কিভাবে আমার মূল্যায়নটা আমার করবে দল। কাজের ক্ষেত্রে কিন্তু মূল্যায়ন হয়, ঘরে বসে থাকলে কিন্তু মূল্যায়ন হবে না। যে কোনো লোকই ঘরে বসে থাকে যে মূল্যায়ন চাই, এটা ঠিক না। কাজ করতে থাকেন, তারপর দেখবেন যে একসময় না একসময় আপনি এটা মূল্যায়ন পাবেন। আমি কাজ কাজ করবো, কখনো কখনো কাজ নিরাশ করে আগে না। করেছি, এখনো করতেছি, ভবিষ্যতে আরো করব। আমার এই পরিকল্পনা, যেহেতু এই দলের সাথে সম্পৃক্ত, যতদিন বেঁচে থাকবো, যতদিন আমাদের চেয়ারম্যান তারেক সাহেব থাকবে, ম্যাডাম থাকবে, তাদের আমার এই দলের মধ্যে করতে হবে। আর আমরা তো এই সুবিধাভোগী লোক না, যে দলের সুবিধা মানে পেলাম না, ব্যক্তি সুবিধার জন্য রাজনীতি না। আমরা সুবিধার জন্য রাজনীতি করি। সুবিধার জন্য রাজনীতি করলে আমরা অনেক সুবিধা পেতাম, আওয়ামী লীগের আমলে অনেক সুবিধা পেতাম, অনেক 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 অফার আছে, আমরা ওই অফার গ্রহণ করি নাই। আমরা আদর্শকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে এবং আমাদের তারেক রহমানের যে ঘনিষ্ঠ নেতৃত্ব। নেতৃত্ব, এইটার উপরে আস্থা রেখে আমরা রাজনীতি করি। মানুষের জন্য ভবিষ্যতে কি ধরনের পরিবর্তন আপনি আনতে চান? যত পরিবর্তনই বলেন, এটা আমাদের রাজনীতি দিয়ে করতে হবে। রাজনীতিবিদরা এবং রাজনীতি যারা আমরা করি, আমাদের দিয়ে এই পরিবর্তন আনতে হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় একটা,
দেশে কোনো বেকারত্ব না থাকে, দেশের মানুষ যেন শান্তিতে ঘুমাইতে পারে, দেশের মানুষ যেন তার জনপ্রতিনিধি সঠিক ভোটের মাধ্যমে করতে পারে, দেশে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে, দেশে যেন কোনো অভাব অনটন না থাকে। হ্যাঁ, এটার জন্য আমার দলও কাজ করে, এবং দলের সাথে আমিও ছোটখাটো যদি আমার এলাকায় ছোট করে দেখি এটা করার জন্য এটা করতে করি। তো এইটা আমার মূল উদ্দেশ্য, যে দেশ শান্তি থাকলে, মানুষ শান্তি থাকলে আমি শান্তি থাকবো। মানে এর জন্য যা যা করা যা যা লাগে আপনি করলে আমি করবেন। তা তা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এখন আপনার এলাকার জনগণের প্রতি, আপনার নেতাকর্মীর প্রতি যদি আপনি কিছু বলতে চান। আমি আজকে চেষ্টা টিভির সাথে আলোচনা করে আমি আমার এলাকার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব এবং যারা আমাদের সমর্থক আছে বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে একটাই কথা বলবো, যে সবাই চেষ্টা করো। চেষ্টা করলেই সাকসেসফুল হতে পারবে, চেষ্টা না করলে কিছু হবে না। এই যে আজকে চেষ্টা টিভি এখানে আসছেন, কত কথা আলোচনা করলাম, কত কথা হইলো। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন বিদায়ী তো আজকে এত কথা হলো। এত সময় দিলেন আপনি, আমিও দিলাম। তা আমি সবসময় একটা কথা বলবো, যে যে অবস্থায় থাকুক, যে যে ব্যবসায়, যে যে পেশায় থাকুক, ওইখান থেকে ভালোভাবে সৎভাবে কাজ করার জন্য সবাইকে আমার এটা অনুরোধ, বিনীতভাবে অনুরোধ, যে সবাই এইভাবে চেষ্টা করে যাবে। শুধু চেষ্টা টিভি চেষ্টা করলে হবে না, আমাদেরকে সবাই, এদেশের জনগণ সবাইকে আমার চেষ্টা করতে হবে। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের অতিথির গল্পগুলো। এখান থেকে আমরা অল্প করে যদি বলি, মূল বা বিষয়টা এটাই থাকবে, যা আপনাদের চেষ্টা করে যেতে হবে। সেটা যে ক্ষেত্রেই হোক, আমরা চেষ্টা করে যাব। চেষ্টাতেই হয়, চেষ্টা ছাড়া নয়। সবাইকে ধন্যবাদ।